বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। কৈলাসে ফিরে যাবেন দেবী। কুমিল্লার ঘটনায় কঠোর অবস্থানে সরকার, জড়িতরা যে ধর্মেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। দরবার শরীফের নাম ভাঙে বিত্তশালী অনেক মুরিদ। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িতে ৩,০০০ একর জমি। দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বিঘ্নিত, কিছু জানাতে পারেনি অপারেটর প্রতিষ্ঠানগুলো। আইপিএলের শিরোপা লড়াই আজ। দুবাইয়ে রাত ৮টায় মেগা ফাইনালের মুখোমুখি কলকাতা, চেন্নাই। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। দেবী বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল ৮টা ২৪ মধ্যে দশমী বিহিত পূজা শুরু ও পূজা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হবে। এরপর সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময় দেওয়া হবে প্রতিমা বিসর্জন। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও বিজয়া শোভাযাত্রা হচ্ছে না। সব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেবী বিসর্জন শেষে ভক্তরা শান্তি জল গ্রহণ করবেন। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় ৫ দিনের দুর্গোৎসব। প্রতিদিনই মন্দির মণ্ডপে দেখা যায় দর্শনার্থীর ভিড়। ভক্তরা বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে পূজা, প্রতিমা দর্শন ও প্রার্থনা করেন। দুর্গাপূজায় বিজয়া দশমীর খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীর পূজা মণ্ডপগুলোতে আজকে কি কি আয়োজন রয়েছে, যেহেতু আজকে শেষ দিন, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে যেহেতু এখন সকালবেলা, এখন ভক্ত বা দর্শনার্থীদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। আজ কিন্তু এই বলবীরদের যে মহোৎসব, এই দিন যে কেননা এই দিন দেবী দুর্গা রাবণকে বধ করার আমরা শাস্ত্র মতে যেটি দেখেছি যে দেব দেবীরা রাবণের রক্তকে তারা হোলির মতো খেলেছিলেন। তো সেইটি এখন আমাদের সিঁদুর খেলায় পরিণত হয়েছে। আমি কয়েকজন ঠাকুরের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সকালে বিজয়া দশমী পূজার পরে, অর্থাৎ দশমী বিহিত পূজা তারা বলছে, এটির পরে দেবীর অর্পণ বিসর্জন হবে এবং তারপরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। এরপরে মূলত দেবীকে বিসর্জন দেওয়া হবে। রাজশাহী জেলায় মোট ৩৫৬টি এই মণ্ডপে এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এরিয়ার মধ্যে আছে ৯২টি, বাকিগুলো সব রাজশাহী জেলায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কয়দিন ধরে উৎসব হয়েছে, এটি কিন্তু এবার করোনা পরিস্থিতি থাকলেও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়টি অনেকটাই মানা হয়েছে। মুখে মাস্ক পরে মণ্ডপে যে যাওয়ার বিষয়টি সেইটিও মানা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি ছিল, যদিও এবার মণ্ডপে কোনো আনসার সদস্য ছিল না, তারপর আমরা দেখছি বিভিন্ন মণ্ডপ কমিটির সদস্যরা তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি এজেন্সির লোকজন দিয়ে তারা কিন্তু সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেইটি দিয়েছিল। তবে পুলিশের মোবাইল টিম সহ কিন্তু অন্য আনুষঙ্গিক যে নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকে পুলিশের ব্যবস্থা, সেইটি কিন্তু পর্যাপ্ত ছিল। এবং আমরা দেখছি গতকাল থেকে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য রাজশাহীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১ প্লাটুন এবং উপজেলা পর্যায়ে ২ প্লাটুন। এবং আমরা জানি যে আজকে সকাল ৯টার পরেই যে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে, তারপরেই কিন্তু প্রতিমা বিসর্জনের কাজ শুরু হবে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এইবার দশমী যে প্রতিমা বিসর্জনের যে সময় যে উৎসবটি করা হয় বা যে আয়োজনটি থাকে সেইটি একেবারে সংক্ষিপ্ত করা হয়েছে। উচ্চ স্বরে গান বাজানো যাবে না, কোনো শোভাযাত্রা করা যাবে না এবং অবশ্যই সন্ধ্যার আগে সব ধরনের প্রতিমাগুলো বিসর্জন দিতে হবে। তো পূজা উদযাপন পরিষদের যারা আছে তারা বলছে যে তারাও চেষ্টা করবেন যে বিসর্জনের সময় যে শোভাযাত্রাটি হয় বা উচ্চস্বরে যে গান বাজানো নেওয়া হয় সেইটি না করার জন্য প্রতিটি মণ্ডপের যারা কমিটি আছে তাদেরকে তারা অনুরোধ করেছেন। পাশাপাশি সন্ধ্যার আগেই যেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় সেইটিও তারা যেন করতে পারে, সেই ব্যাপারেও তারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মাইনুল হাসান।
কুমিল্লার ঘটনার ব্যাপক তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা যে ধর্মেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। তাদেরকে শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাই যার যার ধর্ম পালন করবে, তবে মাঝে মধ্যে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই বিভেদের কথা বলে নাই। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিদ দিন, অর্থাৎ যার যা ধর্ম তার কাছে, অর্থাৎ ধর্ম পালনের স্বাধীনতা যেন থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সেটাই বিশ্বাস করতেন যে সকল ধর্মাবলম্বী মানুষ তার নিজ ধর্ম পালন করবে। কিন্তু হ্যাঁ, আমাদের কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে না বা মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই কিন্তু এই ধর্মান্ধ শ্রেণীটা আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের কেউই ছাড় পাবে না। এমন শাস্তি হবে যা দেখে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো, এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ আমরা তা করেছি এবং করব। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্টু বুদ্ধিটা আছে যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। আর বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, পূজায় যথাযথ নিরাপত্তার স্বার্থে আগামীতে মণ্ডপ নির্মাণ সহ সার্বিক কার্যক্রম নীতিমালার আওতায় আনতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পূজা করা হয় তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজেই এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা ধর্ম বিশ্বাসী তারা কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনার মতো কিছু করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই ঘটনায় জড়িত এবং ফেসবুকে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ছড়াতে রাস্তায় নেমেছে একটি গোষ্ঠী। তিনি আরও জানান, কুমিল্লার অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। এ সময় ফেসবুকের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয়া নবমীর সকালে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যস্ত থাকায় পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নিয়েছে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। জাতীয় নির্বাচন সামনে রেখে উগ্রবাদী অপশক্তি আবারও অপতৎপরতায় লিপ্ত হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত এবং এদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। চক্রান্তকারীদের কেউ ছাড় পাবে না। যারা আমাদের এই দেশ রচনার বিরুদ্ধাচারণ যারা করেছিল, যারা আজকে যে বাংলাদেশের যে রথযাত্রা, অগ্রযাত্রা, এটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে সবসময় প্রতিনিয়ত নিয়োজিত আছে, ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক, এটি চায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠক শেষে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় কারো উস্কানি থাকলে তাদেরও বিচার করা হবে। ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযানে গোয়েন্দারা। কুমিল্লার এই ঘটনা দুঃখজনক ঘটনা, অবশ্যই আমরা বারবার বলছি এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। আমরা কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে সবাইকে শনাক্ত করে তাদেরকে আমরা মনে করছি আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারী ও উস্কানিদাতাদের কেউ ছাড় পাবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে দেশের সংবিধান গড়ে উঠেছে। তাই এদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী বনানী মাঠে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। সালমান এফ রহমান বলেন, করোনা মহামারীর কারণে দুর্গোৎসব কিছুটা জৌলুস হারিয়েছে, তবে দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ আছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশে 70% মানুষ টিকার আওতায় আসবে। তাই আগামী বছর বিপুল আয়োজনে উৎসব হবে। তিনি জানান, গুলশান বনানী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এ বিষয়ে রাজউক ও সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। উপযোগী জমি পেলেই সেখানে মন্দির নির্মাণ করা হবে বলে জানান সালমান এফ রহমান। আমাদের এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা আছি। আমরা সবাই কিন্তু খুবই সুখে ভালোভাবে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে আমরা মিলেমিশে আমরা কিন্তু জীবন যাপন করতেছি বাংলাদেশে। আমি যেখান থেকে সংসদ হয়েছি আমাদের নবাবগঞ্জ দোহার, সেখানেও কিন্তু হিন্দু সম্প্রদায় অনেক প্রায় 15% আছেন। খ্রিস্টানও আমাদের অনেক আছে নবাবগঞ্জে বিশেষ করে। তো আমি দেখেছি আমার নিজের এলাকায়ও যে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে সবাই মিলেমিশে আমরা থাকি। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকার তার এজেন্টের লোক দিয়ে কুমিল্লার মতো ঘটনা ঘটায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন খেলা আর হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের গ্রাহকেরা দ্রুত গতির 3G ও 4G ইন্টারনেট ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের সবগুলো অপারেটরের গ্রাহকরাই এই সমস্যার মধ্যে পড়েছেন বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটররাও পরিষ্কার করে কিছু জানতে পারেনি। শুরুতে মধ্যরাত থেকে কুমিল্লা সহ দেশের 6 জেলায় ইন্টারনেট সেবা পেতে সমস্যা দেখা দেয়। পরে ভোর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। কখন নাগাদ সমস্যার সমাধান হবে সে বিষয়েও কিছু জানতে পারেনি মোবাইল অপারেটররা। দরবার শরীফের নাম ভাঙিয়ে বিত্তশালী হয়ে উঠেছেন অনেক মুরিদ। এমন অভিযোগ উঠেছে রাজারবাগ দরবার শরীফের অনুসারীদের নামে। দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি দখল করে ভোগ করছেন তারা। শুধু কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়িতেই তাদের দখলকৃত জমির পরিমাণ 3000 একরেরও বেশি। শাকেরুল কবির চলাফেরা করেন গাড়িতে, রাত বিরাত তার যাতায়াত তারকা হোটেলে। মাঝে মধ্যে দেখা যায় দেশের বিভিন্ন আদালতে। অথচ 10 বছর আগেও এক বাসায় কাজ করে জীবন ধারণ করতেন তিনি। আজ সেই মালিকের কারখানারই মালিক বনে গেছেন শাকেরুল। আর এসবই করছেন রাজারবাগ দরবার শরীফের নাম ভাঙিয়ে। এই শাকেরুল আমার এখানে থেকে আমার ফুড ফরমায় সব রকমের কাজকর্মই করত। আমাদের
ফ্যাক্টরিটা হাতিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া করেছে এবং আমাদের ফ্যাক্টরি এই মুহূর্তে সম্পূর্ণ শাকিরুল কবিরের নিয়ন্ত্রণে আছে। তবে একই ফিলের শীর্ষ হয়েও আনিস মৌলভীর ধারের কাছে পৌঁছাতে পারেনি শাকিরুল। কক্সবাজার বান্দরবনে স্থানীয়ভাবে লাদেন নামে পরিচিত এই আনিস হুজুর দরবার শরীফের নাম ভাঙিয়ে পাহাড়িদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন শত শত একর জমি। প্রতিবাদ করলেই দেওয়া হতো মামলা। লাদেন মৌলভী খ্যাত আনিস রহমান আমাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়েছে। বর্তমানে তাদের পাহাড়ে সম্পদের সংখ্যা আমার জানা মতে শুধু বান্দরবনেই 3000 একরের উপর হবে। জায়গা জমি তোরা নিয়ে গেছে, তারপর আমার বললো যে তুমি যদি কারো জায়গায় কোনো জায়গায় বিচার দাও অথবা থানা পুলিশ করো তাহলে তোমার নামে সারা বাংলাদেশে মামলা হবে। বাপের দেওয়া এক টুকরা পুনর্বাসিত একটা প্লট ছিল, ওইটাও লোক আমার থেকে কেড়ে নিয়ে গেল। এছাড়া পীরের মুখপাত্র হিসেবে পরিচিত মাহবুব আলম আরিফ ও মফিজুল ইসলামও দরবার শরীফের নাম ভাঙিয়ে সম্পদ গড়েছে বলে অভিযোগ রয়েছে। পিছিয়ে নেই খোদ পীর দিল্লুর রহমানও। সবই করতেছে, এটা হলো নাম দরবার শরীফের নাম দিয়ে, কিন্তু মালিক সে মানুষের চিড়ি করে চান্দা ফন্দা নিয়ে কয় টাকা এখন তো এক গ্রুপ বাড়িছে মানুষের জায়গা দখল করে পেয়েছে। মানহানি মামলা তো ম্যাক্সিমাম গেছে, ফিল্টারগুলো এখনো চলে, ফিল্টার দেখতে আছে না মিলে 3টা 7000 একর জমিতে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছল চাতুরি কিংবা জুলুম নির্যাতন মামলা মোকদ্দমা দিয়ে ওরা দখল করেছে। এবং আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের কাছে আসে তারা সেই জায়গাগুলো স্পেসিফিক দেখায় দিতে পারে। মানবাধিকার কমিশনের তদন্তে এসব সম্পদ অর্জনের উৎস জানার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি হাইকোর্টও রাজারবাগ দরবার শরীফের সম্পদ অনুসন্ধানে দুদককে নির্দেশ দিয়েছে। আগামী 30 নভেম্বরের ভিতরে মহামান্য হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন দুদককে, দুদক সেই ক্ষেত্রে তা নির্ধারিত সময়ের ভিতরেই সেই কাজ সম্পন্ন করে কমপ্লায়েন্স জমা দিবে। আমাদের লোক নিরীহ হওয়ার কারণে যাদের থেকে পারচেজ করেছেন তারা আবার সেই জিনিসটা দখল করে নিচ্ছে, তখন আবার আইনের মাধ্যমে আমরা আবার সেটাকে পুনর্দখল করেছি। কোনো জায়গায় এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে। মামলাকে হাতিয়ার বানিয়ে এই সিন্ডিকেট প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে বলে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে ভুক্তভোগীরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমার ঠিকানা নাই। এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের 2টি প্রশ্নের লিখিত উত্তর দিতে হবে। ব্যবসায় এবং মানবিক বিভাগে শিক্ষার্থীদের 3টি লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 12টি প্রশ্ন থাকবে এমসিকিউ। মোট 32 নম্বরের পরীক্ষা হবে, যা প্রাপ্ত নম্বর 75-এ গড় করে দেয়া হবে, আর ব্যবহারিকের খাতার 5 নম্বরের ভিত্তিতে 25-এ গড় হবে। সেই সঙ্গে মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের 11টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এমসিকিউতে নম্বর থাকবে 15। এই দুই শাখার প্রাপ্ত 45 নম্বরকে 100-তে গড় করে ফল দেয়া হবে। সকালবেলা যদি বিজ্ঞানের পরীক্ষা হয়, বিকালবেলা হবে মানবিকের পরীক্ষা, বা সকালবেলা যদি ব্যবসায় শিক্ষার পরীক্ষা হয়, বিকালবেলা মানবিকের পরীক্ষা। ঠিক এইভাবে আমরা পরীক্ষার্থীগুলোকে বিভাজন করে দিয়েছি। এদিকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় 50 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। পরে এই 50 নম্বরের প্রাপ্ত নম্বরকে 100-তে গড় করে ফল দেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে এবং আমরা ইনশাআল্লাহ সুন্দর মতো নির্ধারিত সময় সেটা করতে পারব। যেহেতু পরীক্ষাগুলো প্রতিষ্ঠানের ভেতরে এবং তাতে যে আমাদের অ্যাকোমোডেশন আছে, তাতে আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিতে পারব। এই বছর যারা মান উন্নয়ন পরীক্ষা দিবে তাদেরও শুধুমাত্র 3 বিষয়ের পরীক্ষা হবে। মন্ত্রণালয় বলছে পরীক্ষা সংক্রান্ত কোনো গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এখন থেকেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এই ধাপে দেশের 1007টি ইউনিয়নে ভোট হবে। একই দিনে দেশের 10টি পৌরসভায় ভোট হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ভোটের তফসিল ঘোষণা হয়।
দেশে প্রায় ৩,০০০-এর ওপর ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সময় হয়েছে। তৃতীয় ধাপের তফসিল ও অষ্টম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয়ে তৃতীয় ধাপে ১০০৭ ইউপি ও ১০ পৌরসভার ভোট হবে ২৮ নভেম্বর। তফসিল অনুযায়ী ইউপি ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর ২০২১। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর ২০২১। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ২০২১। ১০টি পৌরসভার প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৩১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। তবে ২৮ নভেম্বর ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না বলে মনে করেন ইসি সচিব। পাবলিক যে এক্সামিনেশন এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়কে আমলে নিয়েই নির্বাচনী তফসিলটা নির্ধারণ করেছেন। মাননীয় কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, নিশ্চয়ই স্কুলগুলো এই তারিখগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবেন। এর আগে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপিতে ভোট হয়। এছাড়া দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট গ্রহণ ১১ নভেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও চিনি আমদানিতে শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিল এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী এখন পেঁয়াজ আমদানিতে শুধু ৫% রেগুলেটরি ডিউটি দিতে হবে। মওকুফ করা হয়েছে ৫% আমদানি শুল্ক। আর চিনির রেগুলেটরি ডিউটি ৩০ থেকে ১০% কমিয়ে ২০% করা হয়েছে। দেশে কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশা, এর ফলে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। খুব ভোরে ফাঁকা রাস্তায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা প্রাইভেট কারে বয়স্ক পথচারীদের গতিরোধ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়। গত ৫ বছরে ১৫০০-এর বেশি ছিনতাই করেছে চক্রটি। ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৪৫ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর আদাবরের শেকের থেকে সাদা রঙের প্রাইভেট কার থেকে নেমে দুই ব্যক্তি মেন রোড থেকে দুই গলিতে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর গাড়ির কাছে আসেন দুজনই। প্রথম জনকে পাশের রাস্তায় যাওয়ার ইঙ্গিত দেন দ্বিতীয় ব্যক্তি। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় পাশের সেই ফাঁকা রাস্তায় হাঁটছেন এক নারী। তাকে অনুসরণ করতে থাকে একজন। আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে পুলিশ পরিচয়ে ওই নারীকে গতিরোধ করে স্বর্ণালংকার সহ সঙ্গে থাকা সব মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। থানার থেকে আসছি, আপনার এগুলা খুললে জানাম কেন? নিজের হাতে চুরিটা খুললো, পরে নিজের আমার মালাটা খুলে নিয়ে গেলো, আমি কিছু বলতে পারলাম না। পরে আদাবর থানায় মামলা করেন ওই নারীর ছেলে। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে বের করা হয় গাড়ির নম্বর। এর সূত্র ধরে শনাক্ত করা হয় আসামিদের। পরে রাজধানীর ডেমরা ও কদমতলীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫ আসামিকে। উদ্ধার করা হয় স্বর্ণালংকার, পুলিশের ভুয়া আইডি কার্ড। পুলিশ বলছে এ চক্রের প্রধান কাজী শওকত হোসেন ও আরেক সদস্য রাশেদ পুলিশ কর্মকর্তা সাজে, সুমন সাজে পথচারী। টার্গেট ব্যক্তিকে গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার কথা বলে, এতে রাজি না হলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গাড়ি চালানোর দায়িত্বে থাকে মাসুম। স্বর্ণ ও মূল্যবান জিনিস বিক্রি করে বিল্লাল। আবাসিক এলাকা এবং মানুষ যেখানে হাঁটে ঠিক এই এলাকায় কিছুটা বয়স্ক ব্যক্তিদেরকে তারা টার্গেট করে। যখন একটু নিরিবিলি পায় তখন তাদের উপর এই কৌশলে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে যায়। পুলিশ জানাচ্ছে গত ৪ থেকে ৫ বছর ধরে চক্রটি নিয়মিত ছিনতাই করছে। প্রতিদিন ভোর ৪টায় রাস্তায় নেমে সকাল ৮টা পর্যন্ত কমপক্ষে ৫ থেকে ৬টি ছিনতাই করে। ১৫০০-এর বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। নির্দিষ্ট ব্যক্তি আছে যারা তাদের কাছ থেকে কিনে, এই নির্দিষ্ট ব্যক্তিদের একজনকেও আমরা অ্যারেস্ট করেছি
এরকম আমরা তথ্য কালেক্ট করে আরও যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা মাওয়া, ঢাকা আরিচা হাইওয়ে এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল এই চক্রটি। চক্রের প্রত্যেক সদস্যের নামে 3 থেকে 4টি করে মামলা রয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে জাপান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, রোহিঙ্গা সমস্যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অব বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে বলে মনে করে জাপান। দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। জাপান এবং বাংলাদেশে আগাম বন্যা থেকে ফসল রক্ষায় প্রতি বছর সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণ ও মেরামত করা হলেও তা কাজে আসছে না। ঢলের পানিতে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাচ্ছে, জলে যাচ্ছে সরকারের শত কোটি টাকা। স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের নেতারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও কান দিচ্ছেন না কর্তৃপক্ষ। 2017 সালে ভয়াবহ বন্যায় বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের শতভাগ বোরো ফসল তলিয়ে যায়। বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগে মামলা হয় ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে। এরপর থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধের কাজ হয়ে আসছে। তাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। সরকার প্রতি বছর 100 থেকে 150 কোটি টাকার প্রকল্প হাতে নেয় বাঁধ নির্মাণে, কিন্তু বোরো ফসল ঘরে তোলার পরপরই ভেঙে যায় সেই বাঁধ। বোরো আবাদের সময় থেকেই ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন কৃষক। সরকার একটা বাঁধ দেয়, হ্যাঁ, এই মনে করেন কোন সময় টিকে, কোন সময় টিকে না। এই ফসল রক্ষার জন্য যে প্রতি বছর যে 100 কোটি টাকা ব্যয় করা হয়, এইটা কোনো কাজে আয় না। দেখা গেছে যে পাহাড়ি ডল এবং অতিবৃষ্টি আইয়া এই বাঁধ ভাঙিয়ে নেয়। চলতি বছর 137 কোটি টাকা ব্যয় 946টি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এরই মধ্যে এসব বাঁধের বেশিরভাগ ভেঙে গেছে। সংকট সমাধানে টেকসই বাঁধ চান হাওরের বাসিন্দারা। স্থায়ী সমাধানের জন্য আমরা 2-3টা প্রস্তাব দিয়েছিলাম। একটা হলো কজওয়ে, যেটা আপনার ফসল ওঠার পরে 50-60 ফুট জায়গা এটাকে ভেঙে দেবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওরে গুরুত্বপূর্ণ 85টি পয়েন্টে কজওয়ে নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এই কজওয়েগুলো নির্মাণ করা হলে আমাদের যেমন একদিকে প্রতি বছরই যে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে যে বাঁধ কেটে পানি প্রবেশ করানোর জন্য একটা প্রবণতা, সেটা হ্রাস পাবে। সুনামগঞ্জের 42টি হাওরে বোরো ফসল রক্ষায় প্রতি বছর প্রায় 1000 কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির পাহাড়ি সড়কে দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত আলুটিলা ও দীঘিনালা, এই দুটি পর্যটন কেন্দ্রের সড়কে অতি ঝুঁকিপূর্ণ বাঁকের সংখ্যা প্রায় 60টি। এতে বেশিরভাগ সময়ই বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান না চালকরা, ফলে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এবারের দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ির আলুটিলা সড়কে 6টি ও দীঘিনালা সাজেক সড়কে 2টি সহ মোট 8টি ঝুঁকিপূর্ণ বাঁকে স্থাপন করা হয়েছে কনভেক্স মেটালিক রোড সেফটি মিরর। বিশেষ এই আয়নার মাধ্যমে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান চালকরা, এতে কমে এসেছে দুর্ঘটনা। আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলো মার্ক করতে পারি যে গাড়ি আসতেছে কিনা। বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসে ওগুলা মানে ডিপেন্ডেন্টভাবে দেখা যায়। আগে ওইভাবে গাড়িগুলো গতিবিধিগুলো মানে নিয়ন্ত্রণ করার জন্য ওরকম গ্লাসটা ছিল না। যে সমস্ত টার্নিংগুলি আছে ওগুলোতেও যদি এইভাবে গ্লাস দেওয়া হয়, তাহলে বিপরীত থেকে আসা দিক থেকে আসা যে গাড়িটা, এটা টার্নিং এর পৌঁছার আগে ওই গাড়িটাকে দেখতে পাওয়া যায়, যার ফলে আপনার আগে থেকে সংশোধন হওয়া যায়। পাহাড়ি সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সবগুলো বাঁকে মেটালিক মিরর স্থাপন করা হবে বলে জানান এই প্রকৌশলী। এবছর আমরা পরীক্ষামূলকভাবে লাগিয়েছি এবং আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে, এবং এইটা যদি তারা যদি সুফল পেয়ে থাকে, আমরা ভবিষ্যতে আরো কনভেক্স মিরর লাগাবো যেন সড়ক দুর্ঘটনা রোধ হয়।
খাগড়াছড়ি ও দীঘিনালা সড়কে প্রতিদিন 18,000 যানবাহন চলাচল করে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় ব্যবসায়ী উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। শেষের দিকে বিসিক শিল্পনগরীর কাজ, এরই মধ্যে প্লট নিতে আগ্রহীদের আবেদন নেওয়া শুরু হয়েছে। আশা করা হচ্ছে এই শিল্পনগরীতে কর্মসংস্থান হবে 10,000 মানুষের। শিল্পনগরী না থাকায় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে শিল্প প্রতিষ্ঠান। এতে উদ্যোক্তাদের পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে উদ্যোগ নেওয়া হয় বিসিক শিল্পনগরী গড়ে তোলার। এখন শেষের দিকে প্রকল্পের কাজ। বিসিক শিল্পনগরী বাস্তবায়ন হলে চুয়াডাঙ্গার জেলাবাসীর অনেক বেকারত্ব দূর হবে এবং শিল্পায়নে উন্নতি হবে, এটা আমাদের প্রত্যাশা। এটা যদি ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায় তাহলে অবশ্যই ব্যবসায়ীরা সানন্দে এই প্লটগুলো নিয়ে আর ইচ্ছা প্রকাশ করবে এবং ওখানে ব্যবসায়ী একটা প্রতিষ্ঠিত রূপ লাভ করবে। বিসিক শিল্পনগরীর জায়গা নির্ধারণ করা হয়েছে শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায়। 25 একর জমির উপর এই শিল্পনগরীতে প্লট নিতে পারবেন অন্তত 100 উদ্যোক্তা। 75 বিঘে জমির উপরে বিসিক শিল্পনগরী হচ্ছে। এই শিল্পনগরী স্থাপন হলে এখানে কম বেশি ছোট বড় 100টা শিল্প স্থাপন হবে, যারই ধারাবাহিকতায় উন্নয়ন কাজ খুব দ্রুত বেগে চলতেছে এবং আমাদের কাজ যথা সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা বিশ্বাস করি। চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। 2021 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 43 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তাইওয়ানে 13 তলা ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে, আহত অন্তত 41 জন। তাদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। পরে প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 40 জনে, আহত অন্তত 41 জন। তাদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক। পরে প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের কাওশিয়ং শহরের 13 তলা ভবনে হঠাৎ আগুন লাগে বৃহস্পতিবার রাতে। পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল ও উদ্ধারকর্মীরা। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে 7 থেকে 11 তলার মধ্যে। আমি এত বড় আগুন আগে কখনোই দেখিনি। পুরো ভবনটি পুড়ে গেছে, বিদ্যুৎ ছিল না। এই ভবনে বসবাসকারীর বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী। সে কারণে আগুন লাগলেও তারা বের হতে পারেননি। বিষয়টি সত্যি মর্মান্তিক। আগুন লাগার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন শহরের মেয়র। আগুনে এতগুলো মানুষের নিহত হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। এর পুরো দায় আমার উপরই বর্তায়। আহত আর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। 40 বছরের পুরনো ভবনটির প্রথম 5টি তলা বাণিজ্যিক কাজে আর উপরের তলাগুলো ব্যবহার হতো আবাসিক কাজে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিক্ষোভ সহিংসতায় উত্তাল লেবাননের বৈরুত। বৃহস্পতিবার ইরানপন্থী হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভের গুলিতে অন্তত 6 জন নিহত, 30 জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। বৈরুতে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী নাজিব মিকাতির। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্রদের ডাকে বৃহস্পতিবার বৈরুতের রাজপথে নামেন অনেকে। কালো পোশাকে জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন তারা। বিক্ষোভকারীদের দাবি 2020 সালের বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারের অপসারণ। বিতার পক্ষপাতদুষ্ট ও আমেরিকার দাস বলে অভিযোগ তাদের। বিচারককে বলছি, আপনি ন্যায় বিচার ও নৈতিকতার জন্য পরিচিত। কারো মতামতে আপনি বিভ্রান্ত হবেন না। সত্য উদ্ঘাটনে আইন মেনেই কাজ করুন। নতুন তদন্তকারীর বেশ কিছু বিষয়ে ভুল হয়েছে তা বিবেচনা করা উচিত। তাকে সত্যের পথে কাজ করতে হবে। ভুক্তভোগী পরিবারের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
এক পর্যায়ে বিভিন্ন ভবনের উপর থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। ঘটে হতাহতের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপরও বেশ কয়েক ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। বৈরুত বন্দরে 2020 সালে 4 আগস্ট ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান 219 জন। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সে ঘটনার তদন্তের স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 24 কোটি। এদিকে একদিনে 7,346 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,32,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 48,96,000। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1600 বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 83,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে রাশিয়া। 24 ঘণ্টায় দেশটিতে 986 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 14% আর মৃত্যু বেড়েছে 7%। এদিকে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 45,000 করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। গত এক সপ্তাহে সংক্রমিত হয়েছে 14 ভাগ আর মৃত্যুহার বেড়েছে 2 ভাগ। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু ব্রাজিলের। ম্যাচের 10 মিনিটে নেইমারের গোলে লিড নিয়েছে সেলেসাওরা। 8 মিনিটের ব্যবধানেই তা দ্বিগুণ করেন রাফিনহা। বিরতির আগ পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে তিতের দল। আরেক ম্যাচে পেরুর বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখা আলবিসেলেস্তেরা এগিয়ে যায় 43 মিনিটে। নাহুয়েল মলিনার অ্যাসিস্টে নিপুণ হেডে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও ব্যর্থ হয় পেরু। 65 মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি ইয়োশিমার। কলকাতার তৃতীয় নাকি চেন্নাইয়ের চতুর্থ? কে জিতবে আইপিএলে 14তম আসরের শিরোপা? উত্তর মিলবে আজ রাত 8টায়। দুবাইয়ে মেগা ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম সফল দুই দল। কলকাতার আগের 2 ফাইনালে খেলেছেন সাকিব আল হাসান। এবারও টাইগার তারকার দিকে চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদের। 2 মাসের টুর্নামেন্ট 7 মাসের মাথায় গিয়ে শেষ হচ্ছে। মাঝে কোভিড শঙ্কায় 4 মাস স্থগিত ছিল আইপিএল। ভারতের আয়োজনে তাই আমিরাতে গিয়ে শেষ হচ্ছে লিগ। দুবাই নতুন কোনো দল শিরোপা উঁচিয়ে ধরছে না তা নিশ্চিত। প্লে অফের বাধাই যে টপকাতে পারেনি দিল্লি বেঙ্গালুরু। 3 বারের চ্যাম্পিয়ন চেন্নাই কলকাতার শোকেসে 2 শিরোপা। 2 বারই সাকিব ছিলেন অবিচ্ছেদ্য অংশ। কলকাতা ফাইনালে শতভাগ সফল, চেন্নাই 8 ফাইনালে হেরেছে 5 বার। নয়তো মুম্বাইকে টপকে ওরাই হতো আইপিএল এর সবচেয়ে সফল দল। 2 দলই ফাইনাল পর্যন্ত এসেছে ওপেনারদের সাফল্যে। প্রথম পর্বে ধুঁকতে থাকা কলকাতাকে জয়ের ধারায় নিয়ে আসেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শুভমান গিল। চেন্নাইয়ের ওপেনাররা আরও সপ্রতিভ। ঋতুরাজ গাইকোয়াদ তো টপ স্কোরার চার্টের 2 নম্বরে। 450-র সাথে আছে 1 সেঞ্চুরি। 550-তে আরেক ওপেনার ডুপ্লেসিও দারুণ ধারাবাহিক। বৈচিত্র্যময় স্পিন আক্রমণ কলকাতার বড় শক্তি, যেখানে সবচেয়ে আগ্রাসী বরুণ চক্রবর্তী। আসরে এই লেগের শিকার 18 উইকেট। অন্যদিকে পেসাররা চেন্নাইয়ের বড় শক্তি। পেস ভেরিয়েশনে নজর কেড়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর। ডেথ ওভারে ভয়ঙ্কর ব্রাভো। এই আসরে 2 দেখায় চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা। অবশ্য 2012-তে ধোনির দলকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল কেকেআর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরতের সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের কাশবন। পড়ন্ত বেলায় সে সৌন্দর্য উপভোগ করতে ও নৌকায় ঘুরে বেড়াতে কাশবনে ভিড় করেন সব বয়সী মানুষ। করোনাকালে শরতের অপরূপ সৌন্দর্য প্রকৃতির আশীর্বাদ, বলছেন প্রকৃতিপ্রেমীরা। বর্ষার বিদায়ের পর শিশির স্নাত উজ্জ্বল শরতের মধ্যভাগে গাইবান্ধার চরাঞ্চলের প্রকৃতি সেজেছে সাদা কাশফুলের চাদরে, ভাসছে নীল আকাশের সাদা মেঘের ভেলায়। শরৎকে আরও রূপবতী করে তুলেছে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা কাশগুচ্ছের রাজ্য। শ্বেত শুভ্র কাশবনের সৌন্দর্য উপভোগ আর তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত নানা বয়সী মানুষ। সবকিছু মিলে আমাদের
বলে না মনের একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা খুঁজতে এখানে এসেছি। আমার কাছে প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপ অসাধারণ লাগছে। করোনা মহামারীর ভয়াল কাল শেষে শরতের অপরূপ সৌন্দর্যকে প্রকৃতির আশীর্বাদ বলছেন সংস্কৃতজনরা। প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে আমরা আবারও প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে সম্মান করি, প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই এবং তার ফলে আমরা যেন বেঁচে থাকি। একটা সময় বিশাল এলাকা জুড়ে দেখা যেত কাশফুলের সৌন্দর্য, তবে আবহাওয়ার বৈরিতায় এখন কমে গেছে এসব এলাকার পরিধি। বালাসির নদীর ওই পাশে বিশাল ছিল, সেটা সংকুচিত হচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য আসলে বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার। শহরের ইট, কাঠ, পাথরের অবকাঠামোয় বন্দি জীবনের যন্ত্রণা ভুলে কাশফুলের শুভ্রতায় মোহিত হয় নাগরিক মন। মাথার উপর নীলাকাশে সাদা মেঘের ভেলা আর নিচে কাশফুলের ছোঁয়ায় দূর হয় সব ক্লান্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।